বাড়িটার সামনে দিয়ে যাবার সময় সমিতের মনে হলো বারান্দায় কে যেন দাঁড়িয়ে আছে। ভালো করে দেখা যাচ্ছে না, একটা থামের আড়াল হয়ে আছে। গাছের ঝাঁকড়া ডালপাতার ছায়া পড়ে কেমন যেন একটা আলো ছায়ার লুকোচুরি ভাব। তাই ওটা কি মানুষ নাকি অন্য কিছুর ছায়া ঠিক বোঝা যাচ্ছে না, যদিও সমিতের মনে হচ্ছিল ওটা মানুষই। কেউ একজন থামের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে কিছু করছে। সাদা রঙের জামা কাপড় পরা বলে বুঝতে অসুবিধা হচ্ছে। বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠানের আজকের নিবেদন দীপান্বিতা রায়ের লেখা গল্প দরজার ওপাশে। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শুরু হচ্ছে আজকের গল্প দীপান্বিতা রায়ের দরজার ওপাশে। প্রায় 6 মাস হতে চলল সমিত এই গৌরীপুর গ্রামে শিবনাথ বসু উচ্চ বিদ্যালয়ে বাংলার মাস্টারমশাই হয়ে এসেছে। স্কুলটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। বেশ বড় ইংরেজি এল আকৃতির একখানা দোতলা বাড়ি। সামনে অনেকখানি খোলা জায়গা, পিছনে দুটো বড় বড় খেলার মাঠ। একটাতে বড় ছেলেরা ফুটবল ক্রিকেট খেলে, অন্যটা থাকে নিচু ক্লাসের বাচ্চাদের দখলে। শীতের সময় স্পোর্টস হয়। আশেপাশের গোটা 2-3 গ্রামের মধ্যে এই একটাই হায়ার সেকেন্ডারি স্কুল, মানে 12 ক্লাস পর্যন্ত পড়ানো হয়। তাই ছাত্র সংখ্যাও নেহাত কম নয়। প্রতি ক্লাসে প্রায় 50 ছাত্র। তাদের অনেকেই আবার ভারী বিচ্ছু। সমিত এদিকে ভালো মানুষ, গো বেচারা ধরনের লোক, তাই ছাত্ররা তাকে মানে না মোটেই। সবাইকে সামলে পড়া বোঝাতে গিয়ে প্রায় প্রতিদিনই হিমশিম খেতে হয়। ব্যাপারটা তার ভালো লাগে না মোটেই, কিন্তু কিছু করার নেই। সমিতের বাবা মারা গেছেন অল্প বয়সে। মা কষ্টে সৃষ্টে মানুষ করেছে তাকে। সে পাশ করে চাকরি পেয়েছে বলে মা ভারী খুশি। স্কুলে পড়াতে তার ভালো লাগছে না, অসুবিধা হচ্ছে বললেই মা যেন কেমন উদ্বিগ্ন হয়ে পড়ে। তাড়াতাড়ি ছেলের গায়ে পিঠে হাত বুলিয়ে বলতে থাকে, দেখিস বাবা, ভালো লাগছে না বলে যেন আবার দুম করে চাকরিটা ছেড়ে দিস না। প্রথম প্রথম ওরকম সবার লাগে, আর ছোট ছেলেপুলেরা তো একটু দুষ্টুমি হবেই। স্কুলের মাস্টারমশাই যখন হয়েছিস তখন তো একটু মেনে নিতেই হবে। তুই বরং এক কাজ কর, ক্লাসে যখন যাবি তখন মুখখানা একেবারে আষাঢ়ের মেঘের মতো গম্ভীর করে রাখিস, আর আর হাতে একখানা ছড়ি নিস। তাহলেই দেখবি ছাত্ররা ভয় পাবে। মায়ের টোটকায় অবশ্য লাভ হয়নি কিছুই, কারণ সমিতের মুখটা এমন আহ্লাদে ভালো মানুষ গোছের যে সে গম্ভীর হওয়ার চেষ্টা করলেও কেউ তাকে ভয় পায় না। আর হাতে ছড়ি নিয়েও কোনো লাভ নেই, কারণ ছড়ি দিয়ে কোনো ছাত্রকে মারতে হবে ভাবলেই সমিতের কান্না পেয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যায়। অতএব সে কোনোটারই চেষ্টা করেনি। তবে মা ভয় পেয়ে গেছে বুঝে মাকেও আর কিছু বলেনি। যদিও মাকে ছাড়া আর কাউকে কিছু বলার সুযোগ তার নেই, কারণ ছেলেবেলা থেকেই মুখ চোরা হওয়ায় সমিতের বন্ধু বান্ধব বেশ কম। স্কুলে পড়ার সময় ছেলেদের সঙ্গে মারামারি ঝাপাঝাপি কোনোটাতেই সে পারত না। ক্লাসরুমের এক কোণে এমনভাবে গুটিয়ে বসে থাকতো যে অনেক সময় মাস্টার মশাইরা তাকে খেয়ালই করতেন না। অথচ পড়াশোনায় সে যে খুব খারাপ ছিল তা কিন্তু নয়।
কলেজে ওঠার পর দু একজনের সঙ্গে একটু বন্ধুত্ব হয়েছিল, কিন্তু তারাও এখন চাকরি নিয়ে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যোগাযোগ তেমন নেই। মনের দুঃখ নিজের মনেই চেপে রাখতে রাখতে সুমিত কেমন যেন একটু মনমরা বিষণ্ণ হয়ে থাকতো সবসময়। কিন্তু মাসখানেক আগে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সমিতির বাড়ি থেকে স্কুলে আসার যে পথটা, সেইটাই গ্রামের মূল রাস্তা। দুধারে হাট বাজার, বাড়িঘর, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সবই আছে। গৌরীপুর এমনিতে বেশ বহিষ্ণু গ্রাম। রাস্তায় সাইকেল, ভ্যান, রিক্সা, এমনকি মোটর সাইকেলেরও অভাব নেই। তার বাড়ি থেকে স্কুলটা বেশ দূর, হেঁটে যেতে প্রায় 20 মিনিট লাগে। আর রাস্তার দুধারে গাছপালা তেমন নেই বলে গরমের দিনে বেশ কষ্টই হয়। কিন্তু উপায় তো নেই, কারণ গ্রাম দেশে পায়ে হেঁটে যাওয়াটাই রেওয়াজ। রিস্কার চল নেই তেমন। তবে হাঁটার কষ্ট ছাড়াও আর একটা অসুবিধাও সমিতির ছিল। স্কুলের ছাত্ররা সবাই একই পথে হেঁটে যায়। যাওয়ার সময় সবারই তারা। ঘন্টা পড়ে গেলে হেড স্যারের বকা খেতে হবে, কিন্তু ছুটির পরে যখন ছেলেরা গল্প করতে করতে ফেরে, তখনই হয় ঝামেলা। অপছন্দের স্যার কাউকে রাস্তায় দেখলে প্রায় তার উদ্দেশ্যে টুকটাক মন্তব্য ছুড়ে দেয় ছাত্ররা। কে বলছে বোঝার উপায় নেই, কিন্তু যাকে বলা হচ্ছে তার অস্বস্তি বাড়বেই। সমিতকে লক্ষ্য করে প্রায় এরকম মুখরোচক মন্তব্য উঠে আসতো বলে সে চেষ্টা করত স্কুল ছুটি হওয়ার বেশ কিছুক্ষণ পরে বেরোতে, যাতে ছাত্রদের মূল দলটা এগিয়ে যায়। এরকমই একদিন বেরিয়েছে। সেদিন আবার ভয়ঙ্কর রোদ আর গরম। অতখানি রাস্তা হেঁটে যেতে হবে ভেবেই গায়ে যেন জ্বর আসছে তার। এমন সময় স্কুলের বিহারি দারোয়ান হনুমান প্রসাদ বলল, মাস্টারবাবু, আপনার বাড়ি তো পীরপাড়ায় না? তা আপনি অত ঘুরে বড় রাস্তা দিয়ে যান কেন? শর্টকাটে গেলেই তো পারেন। সমিত তো অবাক। স্কুল থেকে বাড়ি যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে বলে তার জানা নেই। হনুমান প্রসাদকে জিজ্ঞাসা করতে জানা গেল, গেট দিয়ে বেরিয়ে খানিকটা এগোলে লিচু বাগানের পাশ দিয়ে বাঁ হাতে যে রাস্তাটা ঢুকেছে, সেইটা একটু এঁকে বেঁকে গিয়ে ওঠে পীরপাড়ার মুখে। ওই পথ দিয়ে গেলে সময় অনেক কম লাগে, তবে রাস্তাটা ফাঁকা বলে অনেকে যেতে চায় না। সমিত মুখচোরা হলেও ভীতু নয়। তাছাড়া চোর ডাকাতের ভয় তো আর নেই। তার পকেটে বড়জোর 50 টাকা আছে, সে নিতে আর কে আসবে। তাই সে ঠিক করে ফেলল ওই নতুন রাস্তা দিয়েই আজ বাড়ি ফিরবে। মস্ত লিচু বাগান, বড় বড় লিচু গাছে ভর্তি। গরমের দিনে টুকটুকে লাল লিচু গাছ ভরে পেকে থাকায় চমৎকার দেখাচ্ছে। বাগানটা পাঁচির দিয়ে ঘেরা, তার পাশ দিয়েই ঢুকেছে রাস্তাটা। কিছুটা এগিয়েই মনটা বেশ ভালো হয়ে গেল সমিতের। রাস্তা ফাঁকা, কদাচিৎ দু একটা লোক দেখা যাচ্ছে, কিন্তু চারপাশটা ভারী সুন্দর। দুধারে বড় বড় মহানিম, অশ্বত্থ আর অর্জুন গাছ। গাছের ছায়ায় চারিদিকটা ঠান্ডা হয়ে আছে। মাঝে মধ্যে নানা রকম পাখির ডাকও শোনা যাচ্ছে। সমিত মনে মনে ঠিক করে ফেলে, এবার থেকে সে প্রতিদিনই এই রাস্তা দিয়েই বাড়ি ফিরবে। লিচু বাগান পেরিয়ে খানিকটা যাবার পর রাস্তাটা ডান দিকে বেঁকেছে। সেদিকে কিছুটা যাবার পর কিন্তু চমকে উঠল সমিত। রাস্তার ধারে একটা পেল্লায় চক মেলানো দোতলা বাড়ি, সঙ্গে নানা রকম গাছগাছালিতে ভর্তি বিশাল বাগান। বাড়িটা অবশ্য খুবই পুরনো এবং ভগ্ন প্রায়। দরজা জানালা সব বন্ধ।
জানালার কাঠের রং জ্বলে গেছে, পাল্লায় ফাট ধরেছে, সিঁড়ির জাফরিতে মাঝে মাঝেই বুড়ো মানুষের ফোকলা মুখের মতো বড় বড় ভেঙে যাওয়া কাচের ফাঁক। দেয়ালের নানা জায়গায় মাথা তুলেছে নানা রকমের গাছের চারা, তাদের অনেকে আবার দিব্যি ডালপালাও মেলে দিয়েছে। বাড়িটাতে কোনো মানুষজন থাকে বলে মনে হয় না। জং ধরা গেটেও তালা বন্ধ, কিন্তু তবু সুমিত গেটের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাড়িটাকে দেখল। তার কেমন যেন মনে হচ্ছিল বাড়িটা এতদিন ধরে তার অপেক্ষায় ছিল। তাকে দেখে ভারী খুশি হয়েছে। সেদিন বাড়ি ফিরে নিজের কাজকর্ম করতে করতে সুমিতের বারবারই বাড়িটার কথা মনে হচ্ছিল। তারপর থেকে সুমিত প্রতিদিনই স্কুল থেকে ফেরবার সময় বাড়িটার সামনে কিছুক্ষণ দাঁড়ায়। বাড়িটা যেন ক্রমশ তার বন্ধু হয়ে উঠেছে। যেদিন স্কুলে ছাত্ররা তাকে খুব বেশি উত্ত্যক্ত করে কিংবা অন্য মাস্টার মশাইরা অপদস্থ করতে চায়, সেদিন সুমিত তার মনের সব দুঃখ বাড়িটার সামনে দাঁড়িয়ে উজাড় করে দেয়। সারাদিন যা ঘটেছে সব সে মনে মনে বলে, আর তার মনে হয় বাড়ির দেওয়াল দরজা জানালা সব যেন স্থির হয়ে গভীর মনোযোগের সঙ্গে তার প্রতিটি কথা শুনছে, তার দুঃখে দুঃখিত হচ্ছে। এমনকি এই সময়টায় এক এক দিন এমন একটা শিরশিরে ঠান্ডা হাওয়া বাগানের গাছপালার মধ্যে দিয়ে বয়ে এসে সুমিতকে ছুঁয়ে যায় যে সুমিতের মনে হয় আসলে বাড়িটা যেন তার মাথায় সন্তানের হাত বুলিয়ে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এরকম একটা প্রাসাদের মতো ভাঙা বাড়ি যে গ্রামে আছে সে ব্যাপারে সুমিত কিন্তু কোনোদিনও কারোর কাছে কিছু শোনেননি। তাই বাড়িটা যে আসলে কার, কারা থাকতো এখানে, সেসব কিছুই সে জানে না। জানার কিছু একটা আগ্রহও তার নেই। গত প্রায় 1 মাস রোজই স্কুল থেকে ফেরবার সময় সুমিত বেশ কিছুক্ষণ বাড়িটার সামনে কাটায়, তবে কোনোদিনই ভিতরে কোনো মানুষজন দেখেনি। ভাঙা গেটটা ঠেলাঠেলি করে খুলে ভিতরে কেউ আছে কিনা দেখার চেষ্টাও অবশ্য সে করেনি। তাই আজ গোল গোল থাম দেওয়া বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হওয়ায় সে একটু আশ্চর্যই হলো। বাড়িটা কি তাহলে পরিত্যক্ত নয়? বাসিন্দারা মাঝে মাঝে এখানে এসে থাকে? কথাটা ভেবে একটু মন খারাপই হয়ে গেল সুমিতের। এই কদিনের মধ্যে বাড়িটার উপর তার কেমন যেন একটা অধিকার জন্মে গেছে। তাই বাড়ির অন্য ভাগীদার থাকতে পারে এই ভাবনাটাই তার একটুও পছন্দ হচ্ছিল না। পরদিন ওই রাস্তা দিয়ে আসার সময় সুমিত একটু আশায় আশায় ছিল যে সে হয়তো ভুল দেখেছে, কিন্তু সেদিন আর কোনো সংশয় থাকলো না। বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়াতেই সুমিত দেখতে পেল বারান্দায় এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বেশ লম্বা, স্বাস্থ্যবান চেহারা, ধুতি পরা, খালি গা, সাদা ধবধবে পৈতেটা গায়ে ঝুলছে। আশ্চর্য ব্যাপার, ভদ্রলোক যেন সুমিতের জন্যই অপেক্ষা করছিলেন। তাকে দেখেই সোজা এগিয়ে এসে বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। আজ তো মিটিংয়ের জন্য স্কুল ছুটি হতে অনেকটা দেরি হলো। হ্যাঁ, হেড স্যার অন্য মাস্টার মশাইদের নিয়ে একটা মিটিং করছেন স্কুল থেকে বেরোতেই, তাই সত্যি বেশ খানিকটা দেরি হয়েছে সুমিতের। ভদ্রলোক সেটা জানেন দেখে একটু চমক লাগলো, কিন্তু ততক্ষণে বাড়িটার ভিতরে ঢুকতে পারবে জেনে তার এত আনন্দ হচ্ছিল যে ওই ভাবনাটা বিশেষ গুরুত্বই পেল না। বাগানের ভেতর দিয়ে বেশ খানিকটা নুড়ি পাথর ঢালা পথ, তারপর দুধাপ সিঁড়ি উঠে
গোল বারান্দা। সেখানে দুটো ধুলোমাখা পুরনো কাঠের চেয়ার পাতা রয়েছে। তারই একটাতে সমিতকে বসতে বললেন ভদ্রলোক। বারান্দা ঘিরে বেশ কয়েকটা দরজা, সবগুলোই ভেতর থেকে বন্ধ। যদিও ভিতরে কোনো লোক আছে কি না বোঝা যাচ্ছে না, কারোর কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না। সমিত খেয়াল করল সারা রাস্তা সে নানা রকম পাখির ডাক শুনতে শুনতে এলেও এই বাগানের ভিতরটা কিন্তু আশ্চর্য রকম নিস্তব্ধ। কোথাও কোনো পাখির কিংবা কাঠবিড়ালির ডাক শোনা যাচ্ছে না। এমনকি ঝিঝি পোকারও কোনো অজানা কারণে একেবারে চুপ করে আছে। আমার নাম যশোনাথ গাঙ্গুলি। ভদ্রলোকের গলার আওয়াজ বেশ ভরাট, গম্ভীর। কথাটা বলার মধ্যে এক ধরনের রাশভারী ব্যক্তিত্ব আছে। কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে আমার বাড়িটা আপনার বেশ পছন্দ হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আপনি মনের কথা ঢালাঢালি করেন। বাড়িটাকে আপনার বেশ নিজের নিজের মনে হয়। সবটাই আমার বেশ ভালো লেগেছে। আসলে এই বাড়িটা তো আমার নিজেরও খুব প্রিয়। এটাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। তাই আপনার বাড়িটা পছন্দ হয়েছে জেনে বেশ ভালো লাগছিল। এই বাড়িটা সম্বন্ধে সমিত কোনোদিন কাউকে একটি কথাও বলেনি। এমনকি মাও এ বিষয়ে কিছু জানে না। অথচ ভদ্রলোক কিরকম অনায়াসে তার মনের কথা জেনে বসে আছেন দেখে অবাক লাগছিল সমিতের। কিন্তু সে কথা না তুলে সে জিজ্ঞাসা করল, আপনি কি বরাবর এখানেই থাকেন? বাড়ির সব দরজা জানলা বন্ধ থাকে দেখে আমি ভেবেছিলাম। কি মুশকিল, এখানে থাকবো না তো যাব কোথায়? এটা তো আমার পৈতৃক বাড়ি। হ্যাঁ, আমার দাদুর বাবা রাজা দীনেন্দ্রনাথ গাঙ্গুলি এই বাড়ি তৈরি করেছিলেন। রাজা অবশ্যই তিনি ছিলেন না, তবে বড় জমিদার ছিলেন। আশেপাশের অন্তত গোটা 10 গ্রাম নিয়ে তার জমিদারি চলত। পরে যদিও সরকার সব জমি জমা সম্পত্তি কেড়ে নেয়, তবে এই বাড়িটাকে অনেক দিন পর্যন্ত লোকে রাজবাড়ি বলতো। কিন্তু জমিদারি চলে গেলে কি আর সেই বলবোলাও থাকে? আমাদের অবস্থাও আস্তে আস্তে পড়তে শুরু করেছিল। জমানো টাকা বসে খেলে তো আর বেশি দিন থাকে না। তাই একসময় পয়সা কড়ি শেষ হয়ে গেল। ব্যবস্থা বেগতিক দেখে আশ্রিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব পালালো। শেষ পর্যন্ত টিকেছিলাম আমার বাবা মা আর আমি। আমি গাঙ্গুলি বংশের শেষ সন্তান। আর ছিল এই বাড়িটা। যদিও যত্নের অভাবে বাড়ির অবস্থাও গাঙ্গুলি বংশের মতোই। না হলে এমন বাড়ি তখন এই তল্লাটে কারোর ছিল না। জয়পুর থেকে শ্বেত পাথর এনে বাড়ির মেঝে করা হয়েছিল। মেহগনি কাঠের আসবাবে ঘর ভর্তি ছিল। সবই আপনাকে দেখাবো একটু একটু করে। আমি আসলে সবকিছুই একটু ধীরে সুস্থে করাটা পছন্দ করি। গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়ো করাটা আমার স্বভাব বিরুদ্ধ। সেদিন যশোনাথের সঙ্গে কথাবার্তা বলে ফিরে এসে নিজেকে কেমন যেন চাঙ্গা লাগছিল সমিতের।
মনটা যেন হালকা খুশি খুশি। মাকে চা বানাতে বলে ঘরে জামা কাপড় ছাড়তে গিয়ে সমিত হঠাৎ লক্ষ্য করল তার নাকের নিচে রোমের রেখা ঘন হয়ে আছে। এমনিতে সে ক্লিন শেভড, প্রতিদিন সকালে নিখুঁত করে দাড়ি কামায়, অনেক সময় রাতেও আর একবার শেভ করে। তাহলে এই গোঁফটা গজালো কখন? আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখতে দেখতে সমিত ঠিক করল গোঁফটা সে রেখেই দেবে। যশোনাথ গাঙ্গুলির বেশ পুরুষ্ট গোঁফ আছে, ওই রকম গোঁফ তারও যদি গজায় তাহলে মন্দ হবে না। যশোনাথ গাঙ্গুলির সঙ্গে এখন রোজই দেখা হয় সুমিতের। সত্যি কথা বলতে কতক্ষণে দেখা হবে তার জন্য সে মনে মনে রীতিমতো ছটফট করে। স্কুলের ক্লাস শেষ হলে আর এক মুহূর্তও দাঁড়ায় না। হেড স্যার কোনো হুকুম করলে রীতিমতো বিরক্ত হয়। যশোনাথ গাঙ্গুলি অবশ্য রোজই সমিতের জন্য অপেক্ষা করেন। সমিত গেলে তাকে নিয়ে বাড়ির ভিতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। আশ্চর্যের ব্যাপার, বাড়ির বাইরেটা ওরকম ভাঙাচোরা হলেও ভিতরটা একদম অন্যরকম। বারান্দার ওই বন্ধ দরজাগুলো পেরিয়ে ভিতরে ঢুকলেই চারপাশটা একদম বদলে যায়। তখন পায়ের তলায় ঝকঝক করে হালকা গোলাপি মার্বেলের মেঝে, ছাদ থেকে ঝোলানো ঝাড়বাতির আলো ঠিকরে পড়ে বেলজিয়ান গ্লাসের মস্ত আয়নায়। ভেলভেটের গদি দেওয়া মেহগনি কাঠের সোফায় বসে সমিত দেখতে পায় লম্বা টানা বারান্দায় সারসার ঝুলছে রকমারি পাখির খাঁচা। হলুদ ঝুঁটি দেওয়া সাদা ধবধবে কাকাতোয়া দাঁড়ে বসে এক মনে আখরোটের খোলা ভাঙছে। বাড়িটা কিন্তু ফাঁকাও নয় মোটেই। যশোনাথ গাঙ্গুলি ছাড়া আর কোনো মানুষকে যদিও সমিত দেখেনি কোনোদিন, কিন্তু লোকজন যে আছে বুঝতে অসুবিধা হয় না। অস্পষ্ট কথাবার্তা, মেয়েদের শাড়ির খসখস, গয়নার টুংটাং, খড়মের খটখট, রান্নার ছ্যাঁকছোক সবই শোনা যায়। যশোনাথ তাকে এক এক দিন এক একটা ঘর ঘুরিয়ে দেখান। সেসব ঘরেও যে কিছুক্ষণ আগেই অন্য মানুষ ছিল, তারা আসবে বলে পাশের ঘরে উঠে গেছে বুঝতে অসুবিধা হয় না। তবে অতিথির জন্য সবসময়ই তারা ঘরে কিছু না কিছু উপহার রেখে যায়। কোনোদিন মোরাদাবি বেকাবিতে গন্ধরাজ ফুল, কোনোদিন আবার রূপোর গ্লাসে ঘোলের শরবত। সমিতের মনে হয় এ বাড়ির সকলেই যেন তাকে ভারী পছন্দ করে, তার জন্য অপেক্ষায় থাকে। তার নিজেরও বাড়িটার প্রতি আকর্ষণ দিনে দিনে বাড়ছে। ছেড়ে যেতে যেন ইচ্ছেই করে না। কথাটা সে একদিন যশোনাথকে বলেও ফেলেছিল। যশোনাথ একটু সময় স্থির চোখে তার দিকে তাকিয়ে বলেছিল, একটু ধৈর্য ধরুন, সেই ব্যবস্থাই তো হচ্ছে। কথাটার মানে অবশ্য সমিত বুঝতে পারেনি, তবে এটা সে বুঝেছে প্রতিদিন এই রাজবাড়িতে যাওয়ার ফলে তার নিজের মধ্যে কিছু বদল হয়েছে। নাকের উপর সেই হালকা রোমের রেখাটি এখন বেশ পুরুষ্ট গোঁফের আকার নিয়েছে। সমিতের বয়স প্রায় 30। এই বয়সে মানুষ আর বাড়ে না মোটেই, কিন্তু সমিতের মনে হচ্ছে হঠাৎই সে বেশ ইঞ্চি দুয়েক লম্বা হয়ে গেছে। অভ্যস্ত জামা কাপড়গুলো কেমন যেন ছোট ছোট ঠেকছে। আর একটা মজার ব্যাপার হলো যে মা আজকাল আর তার গলা চিনতে পারে না। সেদিন সে বাজার নিয়ে ফিরে বাইরে থেকে এক হাঁক দিতে মা তো ভয় টয় পেয়ে একসা।
সুমিতকে সামনে দেখেও কেমন যেন বিশ্বাস করতে পারছে না। তোর গলাখানা এরম গেরাম ভারী মতো হয়ে গেল কেন রে খোকন? চেহারাটাও কেমন যেন মুস্কো মতো হয়েছে। মায়ের কথা শুনে বেশ মজাই লেগেছিল সুমিতের, কিন্তু সেদিন স্কুলে গিয়েও সে বুঝতে পারল যে কিছু একটা বদল হয়েছে। ছেলেরা আজকাল আর তার ক্লাসে তেমন দুষ্টুমি করে না, একটু যেন ভয় পায় তাকে। সেদিন স্কুল থেকে ফেরবার সময় যশোনাথ গাঙ্গুলিকে কথাটা বলতে তিনি আবারও একরকমই ঠান্ডা হেসে বললেন, পরিবর্তনই তো জগতের নিয়ম। আমারও তো বেশ কিছু পরিবর্তন হয়েছে, আপনি বোধহয় খেয়াল করেননি। কথাটা শুনে ভদ্রলোককে ভালো করে দেখে সুমিতের মনে হলো সত্যি তো, প্রথম দিন যেমনটি দেখেছিল তার থেকে অনেকটাই চেহারা বদলে গেছে যশোনাথের। মোটা গোপচোরা উধাও লম্বা মানুষটি হঠাৎই যেন একটু খাটো হয়ে গেছেন। মুখে জমিদার সুলভ গাম্ভীর্যের বদলে একটা যেন গোবেচারা ভাব। ব্যাপারটা কি করে ঘটল ভাবার চেষ্টা করছে সুমিত। এমন সময় যশোনাথ বললেন, আপনার তো এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করে না বলছিলেন, তাই আপনি যাতে এখানেই থাকতে পারেন সে ব্যাপারে আমি আমার মা বাবার সঙ্গে কথা বলেছিলাম। তারা দুজনেই রাজি হয়েছেন, বাড়ির অন্যদেরও আপত্তি নেই। তাই আমরা ঠিক করেছি যে এবার থেকে আপনি এই বাড়িতেই থাকবেন। তবে রাজবাড়িতে তো এরকম হুট করে আসা যায় না, তাই তাই আমাদের পুরোহিত মশাই দিনক্ষণ দেখে দিয়েছেন। আগামী মঙ্গলবার আমাবস্যা পড়েছে, সেই দিন ঠিক মধ্যরাতে এই বাড়িতে আপনার অভিষেক হবে, কিন্তু কাউকে এ কথা জানানো চলবে না। আপনি ঠিক সময় একলা গোপনে এখানে চলে আসবেন। কথাটা শুনে সুমিতের মনে হচ্ছিল সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু তবু মনের উচ্ছ্বাস চেপে বলল, কিন্তু আমার মা তো একলা থাকতে পারবেন না, তাকে নিয়ে আসবো তো? তাকে নিয়ে আসতে হবে না, চিন্তা করবেন না, তার সব দায়িত্ব আমার। মঙ্গলবার গভীর রাতে নিঃশব্দে নিজের বিছানা ছেড়ে উঠল সুমিত। পাশের ঘরে মা অঘোরে ঘুমাচ্ছে, পাছে ঘুম ভেঙে যায়, তাই চুপি চুপি দরজা টেনে বেরিয়ে এলো রাস্তায়। অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে দূর থেকে দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। সুমিতের কিন্তু ভয় লাগছিল না একটুও। সে যেন কেমন হাওয়ায় ভর দিয়ে এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে রাজবাড়ির সামনে এসেই চমকে উঠল সুমিত। গোটা বাড়িটা আলোয় ঝলমল করছে, চারিদিক ফুল দিয়ে সাজানো, হালকা সানাইয়ের শব্দও শোনা যাচ্ছে। গেট পেরিয়ে ভিতরে ঢুকল সুমিত। বাড়ি থেকে বেরোনোর আগে সে আয়নায় নিজের মুখ দেখেনি, না হলে বুঝতে পারত তাকে এখন অবিকল প্রথম দিনের যশোনাথ গাঙ্গুলির মতো দেখতে লাগছে। যশোনাথ বারান্দায় দাঁড়িয়েছিল। সুমিতকে দেখে বললেন, আসুন সবাই,
আপনার অপেক্ষাই করছে। বারান্দার দরজা খুলে ভিতরে ঢুকে গেল সমিত। যশোনাথ কিন্তু ঢুকলেন না। দরজা বন্ধ হয়ে গেল। বাগানে নেমে এলেন যশোনাথ। পুরনো ভেঙে পড়া চারপাশে গাছ গজানো রাজবাড়ির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ভাঙা গেটটা খুলে রাস্তায় বেরিয়ে এসে ফিরতি পথে ধরলেন। তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু ঘুমিয়ে নেওয়া দরকার। কাল সকালেই তো আবার স্কুল গিয়ে ছাত্র ঠ্যাঙাতে হবে। শুনছিলেন দীপান্বিতা রায়ের লেখা একটি ভৌতিক গল্প, দরজার ওপাশে। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। আর হ্যাঁ, যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলে প্রথম আজকে আমাদের গল্প শুনছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্পের নোটিফিকেশান আপনার ফোনে যেতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও একটি সুন্দর গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আমি তুষার। নমস্কার।